প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? যাই হোক, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের স্বাভাবিক উদ্ভিদ কোনো অঞ্চলে উদ্ভিদ গড়ে ওঠে জলবায়ু, মৃত্তিকা ও ভূমির প্রকৃতির উপর। কোনো অঞ্চলে উদ্ভিদ যে গড়ে ওঠে, বিশেষ করে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠার জন্য যে যে শর্তগুলো প্রয়োজন সেগুলো হলো জলবায়ু, মৃত্তিকা এবং ভূমির প্রকৃতি। জলবায়ুর উপাদান বৃষ্টিপাত, আর্দ্রতা ও উষ্ণতা উদ্ভিদকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে, যেগুলো নিয়ে জলবায়ু গঠিত হয়, বৃষ্টিপাত, আর্দ্রতা, উষ্ণতা, এগুলো উদ্ভিদকে প্রভাবিত করে। এই উপাদানগুলির যেমন জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি, একটু আগে যে বললাম, এগুলোর উপরই নির্ভর করে কোনো অঞ্চলে উদ্ভিদ গড়ে ওঠে। এই উপাদানগুলির তারতম্যের উপর ভিত্তি করে ভারতীয় বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়। আমাদের ভারতীয় যে বনভূমি, তাকে 5টি ভাগে ভাগ করা হয়। 5টি ভাগের নাম বলছি। তবে এই যে 5 রকমের যে বনভূমি ভারতে দেখা যায়, তার কারণ কি? তার কারণ হলো এই যে 3টি শর্ত, জলবায়ু, মৃত্তিকা, ভূমির প্রকৃতি, এগুলো কিন্তু ভারতের এক এক অঞ্চলে এক এক রকম থাকায় কিন্তু এই রকম স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠার মধ্যেও কিছু বৈষম্য, কিছু বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই উপাদানগুলোর তারতম্য সব জায়গায়, কিন্তু এই উপাদানগুলোর মানে বৈশিষ্ট্যটা একই রকম নয় সব জায়গায়। এই যে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠার জন্য যে শর্তগুলো দরকার, যাকে জলবায়ু, মৃত্তিকা, ভূমির প্রকৃতি, এর ওপর নির্ভর করেই কিন্তু স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। এই 3টি শর্ত বা অবস্থা সব জায়গায় কিন্তু এক না হওয়ার জন্যে কিন্তু ভারতের বনভূমিকে 5 ধরনের বনভূমি লক্ষ্য করা যায়। অর্থাৎ বনভূমির যে অবস্থান, তাতে কিন্তু এই যে বনভূমি স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে, তাতে কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। তাহলে ভারতীয় বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ক্রান্তীয় চিরহরিৎ, 2 নম্বর ক্রান্তীয় পর্ণমোচী, 3 নম্বর ক্রান্তীয় মরু, 4 পার্বত্য উদ্ভিদ, 5 ম্যানগ্রোভ উদ্ভিদ। এই 5টি ভাগে ভারতীয় বনভূমিকে ভাগ করা হয়েছে। এই 5 ধরনের বনভূমি গড়ে ওঠার প্রধান কারণ হলো জলবায়ু, কোনো অঞ্চলের উদ্ভিদ গড়ে ওঠার জন্য যে অবস্থাগুলো প্রয়োজন, জলবায়ু, মৃত্তিকা, ভূমির প্রকৃতি, এগুলোর কিন্তু এক এক জায়গায় এক এক রকম অবস্থা। এগুলোর তারতম্যর কারণেই কিন্তু এই 5 ধরনের স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। আশা করি তোমরা বুঝতে পারলে। সবার প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ সম্পর্কে আলোচনা করছি। পরিবেশ, এই উদ্ভিদ কীরকম পরিবেশে গড়ে ওঠে? ভারতের যে অঞ্চলে বৃষ্টিপাত 200 সেমির বেশি হয়, বৃষ্টিপাত 200 সেন্টিমিটারেরও বেশি, এবং গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সারা বছর আর্দ্রতা বেশি, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সারা বছর বেশি থাকে, সেই ধরনের অঞ্চলে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ভালো জন্মায়। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ যে পরিবেশে জন্মায়, সেই পরিবেশটা কেমন হওয়া দরকার? সেই পরিবেশটা কিন্তু সেই পরিবেশের বৃষ্টিপাত 200 সেমির বেশি হবে, সেখানকার গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, এবং সেখানকার বাতাসে কিন্তু আর্দ্রতা বেশি থাকবে, সারা বছরই বেশি থাকবে। এই ধরনের জলবায়ু যে অঞ্চলে দেখা যায়, সেখানেই কিন্তু গড়ে উঠছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। কোন অঞ্চলে এইরকম জলবায়ু লক্ষ্য করা যায় এবং এই ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ তাহলে গড়ে উঠেছে, সেই অঞ্চলগুলো হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল, উত্তর পূর্বের রাজ্যসমূহ। উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলো হলো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়। এই সমস্ত রাজ্যে কিন্তু ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ গড়ে উঠেছে। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ভারতের যে অঞ্চলে গড়ে উঠেছে, সেগুলো হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিম ঘাটের পশ্চিম ঢাল, উত্তর পূর্বের রাজ্যসমূহ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ইত্যাদি। এই সমস্ত রাজ্যেই কিন্তু ভারতের এই অঞ্চলগুলোতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ গড়ে উঠেছে। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বলতে কোন কোন গাছ সেখানে জন্মায়? এখানে অ্যাবনি, রোজউড, আয়রনউড, শিশু, মেহগিনি, বাঁশ, বেত প্রভৃতি নানা অঞ্চলের উদ্ভিদ এই ধরনের উদ্ভিদগুলো এই অঞ্চলে কিন্তু জন্মায়। তাহলে আবার বলছি,
ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বনভূমিতে যে গাছগুলি দেখা যায় সেগুলো হলো অ্যাবনি, রোজউড, আয়রনউড, শিশু, মেহগিনি, বাঁশ, বেত প্রভৃতি। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের ব্যবহার কী? এই অঞ্চলের যে উদ্ভিদ তার কাঠ, পাতা, ডালপালা ইত্যাদি জিনিসের ব্যবহার, এগুলো কোন কোন কাজে প্রয়োজন হয়? ব্যবহার বলতে দুর্গমতার কারণে কাঠ সংগ্রহ কষ্টকর হলেও মেহগিনি, রোজউড, আয়রনউডের কদর খুব বেশি। আসবাব নির্মাণে এগুলি ব্যবহৃত হয়। বন থেকে পাওয়া যায় বাঁশ ও বেত, যা স্থানীয় কুটির শিল্পে ব্যবহার হয়। প্রথম কথা হলো, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ যে পরিবেশে গড়ে ওঠে এই ধরনের বনভূমিগুলো কিছুটা দুর্গম পরিবেশেই গড়ে ওঠে, তো তার জন্যে কিন্তু কাঠ সংগ্রহটা কষ্টকর। তা সত্ত্বেও কিন্তু এই ক্রান্তীয় চিরহরিৎ বনভূমির যে মেহগিনি, রোজউড, আয়রনউড এই ধরনের গাছগুলোর চাহিদা খুব বেশি। আসবাব নির্মাণে এগুলো ব্যবহার করা হয়। আর এই ধরনের বন থেকে পাওয়া বাঁশ ও বেত কুটির শিল্পে কাজে লাগে। এবার আমরা ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিই। স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মায় বলে উদ্ভিদ চিরসবুজ। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কিন্তু স্যাঁতস্যাঁতে পরিবেশে জন্মায় এবং এই গাছের এই বনভূমির উদ্ভিদগুলো কিন্তু সারা বছরই কিন্তু উদ্ভিদের পাতা কিন্তু লক্ষ্য করা যায়, যার জন্য চিরসবুজ বলা হয়। ঠেসাঠেসি করে উদ্ভিদ জন্মায়, ঘনত্ব খুব বেশি। এই বনভূমিতে কি হয়, গাছগুলো কিন্তু ঘন ঘন মানে পাশাপাশি কিন্তু জন্মায়, যার জন্যে ঘনত্ব খুব বেশি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ একই সাথে জন্মায়। এই ধরনের বনভূমিতে কোনো একটি অঞ্চলে যে একই গাছ বেশি জন্মায় তা নয়, কোনো একটি বনের মধ্যে কিন্তু এই ধরনের উদ্ভিদের যে বিভিন্ন গাছগুলো রয়েছে একাধিক গাছও কিন্তু জন্মায় একসাথে। গাছগুলির বৃদ্ধি খুব বেশি, এই গাছগুলো খুব বেড়ে ওঠে, লম্বা হয়, দৈর্ঘ্যও খুব বেশি হয়, 40 থেকে 50 মিটার দৈর্ঘ্য, কিন্তু খুবই গাছগুলো খুবই উঁচু হয়। সারা বছর ধরে গাছগুলিতে ফুল ফোটে ও ফল ধরে। তাহলে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারলে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নেবে। আর ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ কীরকম পরিবেশে জন্মায় এই আইডিয়াটা মাথায় রাখবে। ভারতের কোন কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ জন্মায় এটাও পড়বে। আর এখানকার কয়েকটি গাছের নাম পড়বে এবং এই গাছের কাঠ বা এই বনভূমির উদ্ভিদগুলো কোন কোন কাজে ব্যবহার হয় সেটা পড়বে। তাহলে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের যে ব্যবহারটা, আর ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের অরণ্যে কোন কোন গাছ জন্মায় এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এবার 2 নম্বরে আলোচনা করছি যে বনভূমি সম্পর্কে, অর্থাৎ একটু আগে আমরা পড়েছিলাম যে ভারতীয় বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়। ক্রান্তীয় চিরহরিৎ 1 নম্বর হয়ে গেল আলোচনা করা। 2 নম্বর ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি। এই ক্রান্তীয় পর্ণমোচী সম্পর্কে এবার আলোচনা করছি। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ পরিবেশ যেখানে বার্ষিক গড় বৃষ্টি 50 থেকে 200 সেমি এবং বৃষ্টির বেশিরভাগ ঘটে বর্ষাকালে, সেখানে এই ধরনের উদ্ভিদ জন্মায়। আমরা ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম বার্ষিক গড় বৃষ্টি 200 সেমির বেশি, গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ক্রান্তীয় পর্ণমোচীতে কি হলো, বার্ষিক বৃষ্টি হয় 50 থেকে 200 সেমির মধ্যেই কিন্তু এই বৃষ্টিপাত থাকে এবং সেই বৃষ্টির বেশিরভাগই হয় বর্ষাকালে। সেই রকম পরিবেশে এই ধরনের উদ্ভিদগুলো জন্মায়, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। গ্রীষ্মের আগে বসন্তে অধিকাংশ গাছের পাতা ঝরিয়ে ফেলে, যেহেতু পর্ণমোচী উদ্ভিদ এরা শীতের শেষে এই সব গাছের পাতা ঝরে পড়ে যায় এবং তাই উদ্ভিদগুলি পর্ণমোচী শ্রেণীর। এই হলো এদের যে পরিবেশে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ জন্মায় তার বিবরণ। এবার কোন কোন অঞ্চলে ভারতের কোথায় কোথায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়? অসম অববাহিকা, পশ্চিমবঙ্গ, বিহার, দাক্ষিণাত্য মালভূমির মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক প্রভৃতি অংশে এই প্রকার উদ্ভিদ দেখা যায়। এই জায়গার নামগুলো তোমরা একটু পড়ে নেবে। আচ্ছা, এবার হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। এই উদ্ভিদের অরণ্যে যে পর্ণমোচী গাছগুলি জন্মায়, শাল, সেগুন, শিমুল, মহুয়া, জারুল, শিরীষ, আমজাম, বিভিন্ন ধরনের ঘাস, কুল, পলাশ প্রভৃতি এখানকার প্রধান উদ্ভিদ। যদিও আম গাছে কিন্তু শীতকালে পাতা ঝরে পড়ে না, পাতা সারা বছরই লক্ষ্য করা যায়, তবুও এখানে হয়। তাহলে এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্যে যে গাছগুলো জন্মায় এর নামগুলো কিন্তু তোমরা পড়ে রাখবে।
আর এর ব্যবহার, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের ব্যবহারটা কি? ঠিক আসবাবপত্র, ঘরবাড়ি, বাস, লরির কাঠামো তৈরিতে শাল, সেগুন, শিশু, গামার কাঠের গুরুত্ব অপরিসীম। ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বনভূমিতে যে শাল, সেগুন, শিশু, গামার ইত্যাদি গাছের কাঠ হয়, এগুলো বিশেষ করে শাল, সেগুন, শিশু এই সমস্ত উদ্ভিদের কাঠ কিন্তু আসবাবপত্র, ঘরবাড়ি, বাস, লরির কাঠামো তৈরিতে কাজে লাগে। 2 নম্বর ব্যবহার হলো বাঁশ সাবাই ঘাস কাগজ শিল্পে কাষ্ঠমণ্ড তৈরিতে ব্যবহার করা হয়। বাঁশ আর সাবাই ঘাস অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্যে জন্মানো বাঁশ এবং সাবাই ঘাস কাগজ শিল্পে কাষ্ঠমণ্ড তৈরিতে ব্যবহার করা হয়। 3 নম্বর ব্যবহার হচ্ছে বনভূমি থেকে পাওয়া যায় গদ ও শিরীষ আঠা, কেন্দুপাতা। কেন্দুপাতাটা বিড়ি তৈরিতে ব্যবহার হয়। শালপাতা যা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আমরা এখন আলোচনা করছি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের উদ্ভিদদের ব্যবহার। এই অরণ্যের উদ্ভিদগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়। 3 নম্বর ব্যবহারটায় যেটা বলা হয়েছে, বনভূমি থেকে পাওয়া যায় গদ ও শিরীষাঠা, কেন্দুপাতা, শালপাতা, এগুলো বিভিন্নভাবে ব্যবহার করা হয়। 4 নম্বর ব্যবহার, নিকৃষ্ট শ্রেণীর কাঠ স্থানীয় জ্বালানি রূপে ব্যবহার হয়। যেগুলো আসবাবপত্র তৈরির জন্যে অতটা গুরুত্বপূর্ণ নয় বা সম্ভব নয়, সেগুলো দিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্যের ব্যবহারটা পড়ে নেবে, উদ্ভিদগুলোর নাম পড়ে নেবে, আর কীরকম তাপমাত্রা, বৃষ্টিপাত প্রয়োজন হয় এই ধরনের পর্ণমোচী উদ্ভিদ জন্মানোর জন্যে, এই অরণ্যগুলো গড়ে ওঠার জন্যে, তো সেটা পড়বে। আঞ্চলিক বন্টনটাও একবার রিডিং পড়ে রাখবে। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করছি। শুষ্ক ঋতুতে জলের খরচ বাঁচানোর জন্য অধিকাংশ গাছ গ্রীষ্মের আগে পাতা ছড়িয়ে ফেলে। যেহেতু পাতা দিয়ে বাষ্পমোচন প্রক্রিয়ায় গাছের দেহ থেকে জল বাষ্পাকারে বেরিয়ে যায়, তাই তারা কি করে, শুষ্ক ঋতু বিশেষ করে শীতের সময়, এই সময় কি করে, জলের খরচ বাঁচানোর জন্য তারা পাতা ঝরিয়ে ফেলে। চিরহরিত অরণ্যের মতো উদ্ভিদের ঘনত্ব অত বেশি নয়। চিরহরিত অরণ্যের ক্ষেত্রে গাছগুলো যেমন পাশাপাশি জন্মায়, এখানে কিন্তু অতটা পাশাপাশি জন্মায় না, অর্থাৎ অরণ্যের ঘনত্ব চিরহরিত অরণ্যের তুলনায় কম। 3 নম্বর বৈশিষ্ট্য, গাছের উচ্চতা মাঝারি। এই অরণ্যের গাছগুলি কিন্তু খুব উঁচু হয় না, 40 থেকে 50 মিটার কিন্তু হয় না, তারও কম, এবং আকৃতি বিভিন্ন ধরনের হয়, কোনোটা খুব ছড়ানো, কোনোটা একটু কম ছড়ানো হয়, এই ধরনের। একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ একই সাথে লক্ষ্য করা যায়। এইখানে কি হয়, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের অরণ্যে কি হয়, কোনো বিশেষ জায়গায় একই ধরনের গাছ কিন্তু অনেক দেখা যায় একসাথে, হ্যাঁ, কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্যের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের গাছ কিন্তু একই সাথে জন্মায় আশেপাশে, কিন্তু এখানে কি হয়, একই প্রজাতির উদ্ভিদের সমাবেশ একই সাথে লক্ষ্য করা যায়। যেখানে দেখা গেল যে শাল সেগুন জন্মাচ্ছে, সেখানে শাল সেগুনই পাশাপাশি অনেক জন্মাচ্ছে, এরকমই বেশি লক্ষ্য করা যায়। তাহলে আমরা ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে রাখবে। আর কীরকম পরিবেশে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ জন্মায়, বিশেষ করে কত উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন, সেটা মনে রাখবে। আর এই অঞ্চলের উদ্ভিদগুলোর নাম এবং এই অঞ্চলের উদ্ভিদের ব্যবহার, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। তাহলে আমরা প্রথমেই জেনেছিলাম যে ভারতীয় বনভূমিকে 5টি ভাগে ভাগ করা হয়। সেই 5টি ভাগের মধ্যে 2টি ভাগ, অর্থাৎ 2 ধরনের অরণ্য, ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য সম্পর্কে আমরা জানলাম। 3 নম্বরে রয়েছে ক্রান্তীয় মরু অরণ্য। এই ক্রান্তীয় মরু অরণ্য থেকে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা কিন্তু সেই ক্লাসটি অবশ্যই, সেই ভিডিওটি অবশ্যই দেখবে, হ্যাঁ। আর আজকে তাহলে এখানেই এই ক্লাস শেষ করছি। তোমরা খুব খুব ভালো থাকবে। আর মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের জিওগ্রাফি ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্যে, অর্থাৎ